দেখুন, একদিকে যখন বিজেপির বিক্ষোভ চলছে একেবারে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করে, অন্যদিকে সুপ্রিম কোর্টেও কিন্তু রাজ্যের ভৎসনা চলছে। কেন বলছি শুনতে পারবেন এবার। কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় উত্তাল দেশ, প্রতিবাদের আগুন জ্বলছে সর্বত্র। আজ এই মামলায় সুপ্রিম কোর্টে ফের শুনানি হবে এমনটাই কথা ছিল, আর ঠিক সেই সময়তেই মঙ্গলবার শুনানিতে ন্যাশনাল টাস্ক ফোর্স করার কথা বলেছিলেন শীর্ষ আদালত। ধর্ষণ খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিল আদালত। অন্যদিকে টানা 6 দিন আর.জি. করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। এবং সর্বসাকুল্যে যে ছবিটা ধরা পড়ছে, বাংলায় বিশেষ করে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার উভয়েই কিন্তু অস্বস্তিতে রয়েছে। তার কারণ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ইতিমধ্যেই বিভিন্ন রকমভাবে ভৎসনা করা হচ্ছে রাজ্য সরকারকে। আমি ঠিক এই বিষয় নিয়ে সরাসরি চলে যাব, ডেস্কে রয়েছে আমার সঙ্গে আমার সহকর্মী সত্যজিৎ পালের সঙ্গে কথা বলবো। সত্যজিৎ দা, একটা জিনিস একটা বোঝার ব্যাপার আছে, দুটো জিনিস আমি তোমার থেকে জানার চেষ্টা করব। এক, আজ যখন বিজেপির বিক্ষোভ চলছে, রাজনৈতিকভাবে শুভেন্দু অধিকারীকে আটক করা হলো। আমি যদি একই প্রেক্ষাপটে দেখি, সুকান্ত মজুমদারও ছিলেন সেখানে, দিলীপ ঘোষও ছিলেন, এবং রাজ্য সভাপতি হিসেবে রয়েছেন যেখানে সুকান্ত মজুমদার, যেখানে রয়েছেন প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের মতো এত হেভি ওয়েট একজন নেতা, তাদের কাউকে গ্রেপ্তার করা হলো না, শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকার কোনো জায়গায় কি শুভেন্দু অধিকারীকে একটু বেশি এক্সট্রা মাইলেজ দিচ্ছে? দেখো, এইটা তো গেল রাজনৈতিক প্রশ্ন, কিন্তু যেটা আজকের যে বিক্ষোভে কিন্তু প্রশাসন বিষয়টি দেখে। এখানে কিন্তু অপোজিশন দল কিন্তু বিক্ষোভ থামায় না। তো সুতরাং কোন নেতা যখন বিক্ষোভ দেখাবেন, যে নেতার সামনে থেকে লিড থাকেন, যারা থাকেন, দিলীপ ঘোষ বলো, সুকান্ত মজুমদার বলো বা শুভেন্দু অধিকারী, এবার বিষয়টা যেই জায়গাটায় হিংসাত্মক হয়ে ওঠে বা যার নেতৃত্বে হয়ে ওঠে, স্বাভাবিকভাবে তার উপরেই কিন্তু তাকেই কিন্তু আটকটা করা হয়। আর আজকে যেটা দেখা যাচ্ছে, সেখানে শুভেন্দু অধিকারী আটক করা হয়েছে। কিন্তু পুলিশ কেন শুভেন্দু অধিকারী আটক করেছে, এর জবাব তো পুলিশ দিতে পারবে। কিন্তু একটা প্রশ্ন, যেটা তুমি যেটা বললে যে সুকান্ত মজুমদার ছিল, দিলীপ ঘোষ ছিল। দেখো, দিলীপ ঘোষরা ছিলেন হয়তো প্রশাসনের মনে হয়েছে যে দিলীপ ঘোষের মিছিলে হয়তো জনসমাগম কম, বা সুকান্ত মজুমদারের মিছিলে জনসমাগম কম, এখানে হিংসাত্মক নাও হয়ে উঠতে পারে, সেখানে হয়তো তারা সেদিকে ফোকাস করেননি। শুভেন্দু অধিকারী যেখানে ছিল হয়তো আক্রমণাত্মক বেশি ছিলেন, যার ফলে কিন্তু শুভেন্দু অধিকারী আটক করে কলকাতা পুলিশ। না, আরও একটা বিষয় কিন্তু সত্যতা দেখা গিয়েছে যে অর্জুন সিংও ছিলেন, এবং অর্জুন সিংয়ের সঙ্গে যখন প্রায় তার পেছনে যখন হাজারো হাজারো কর্মী সমর্থক দাঁড়িয়ে রয়েছেন, তারাও যখন আন্দোলন বা বিক্ষোভ প্রদর্শন করছেন, সেই সময় রীতিমতো লাঠিচার্জেরও ব্যবস্থা দেখা গিয়েছিল, কিন্তু অর্জুন সিংকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি। না, অর্জুন সিংয়েও গ্রেপ্তার, ওই যে বললাম যে গ্রেপ্তার, এখন দেখো পুলিশ প্রশাসন কিসের ভিত্তিতে গ্রেপ্তার করে, তারা কি পলিটিক্যাল ভ্যান্ডেটার জন্য গ্রেপ্তার করেছে, না প্রশাসন বিশেষ করে আইন শৃঙ্খলার জন্য? এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি রাজনৈতিক কারণে গ্রেপ্তার করা হয়, তাহলে তো তোমার বক্তব্য স্পষ্ট, যেটা বললে যে কোথাও কি রাজনৈতিক দিক থেকে শুভেন্দু অধিকারী ভয় করছেন, এটা একটা কারণ হতে পারে। কিন্তু যেখানে পুলিশ যেখানে বিষয়টি ডিফেন্ড করছে, সুতরাং প্রশাসনই বিষয়টি দেখবে। আর হয়তো শুভেন্দু অধিকারী যেখানে ছিলেন, সেখানে হয়তো আক্রমণাত্মক হিংসাত্মক পরিস্থিতি তৈরি হতে পারত উনি থামলে, তো সেই কারণে কিন্তু হয়তো গ্রেপ্তার করা হতে পারে। কিন্তু দেখো, প্রশাসন কিন্তু আগে থেকে তৎপর ছিল, তার কারণ প্রায় 4 কিলোমিটার দূরে কিন্তু ব্যারিকেড তৈরি করা হয়েছিল। ফলে এই যে বিজেপির আজকের যে স্বাস্থ্য ভবন অভিযান, এই অভিযানকে ঘিরে পুলিশ প্রশাসন আগে থেকে সতর্ক ছিল, যার ফলে কিন্তু তেমন কোনো কিন্তু বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি। শুধুমাত্র একটাই, যেটা টাইম লাইনে চলেছে, যে শুভেন্দু অধিকারীর গ্রেপ্তার। বাকি অন্য কোনো নেতাদের দিয়ে কিন্তু পুলিশে যায়নি, বা তারাও কিন্তু সেভাবে অ্যাগ্রেসিভ হয়নি যে শুভেন্দু অধিকারী গ্রেপ্তার হয়েছেন তারা অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন, এমন কিন্তু পরিস্থিতি কোথাও দেখা যায়নি। ফলে আমি ঠিক এই জায়গাতেই সত্যতা তোমার কাছে আসবো। একেবারে যে কথাটা তুমি বলার চেষ্টা করলে, আমি এই প্রসঙ্গে আসছি, কিন্তু একটা প্লেট শুধুমাত্র একবার দেখাবো, পিসিআরকে বলবো সেটা ফুল প্লেট দেখানোর জন্য। রিপোর্ট জমা দিয়েছে সিবিআই এবং কলকাতা পুলিশের, সেই পুরো টেক্সট প্লেটটা একবার কি হয়েছিল ঘটনাটা একবার সত্যতা তোমাকেও পড়ে শোনাচ্ছি। 13ই আগস্ট কলকাতা হাইকোর্টে ধর্ষণ খুনের মামলায় সিবিআই এর কাছে হস্তান্তর করা হয়েছিল। 20 আগস্ট সুপ্রিম কোর্ট। 14 থেকে 15ই আগস্ট রাতে হাসপাতালে যে ভাঙচুর হয়েছিল তার তদন্ত প্রতিবেদনও জমা দিয়েছে কলকাতা পুলিশ। মামলায় অবহেলার জন্য পশ্চিমবঙ্গ সরকার ও পুলিশকে তিরস্কারও করেছিল সুপ্রিম কোর্ট। আজ একটা জিনিস খুব ভালো করে দেখা গিয়েছে সত্যতা, দেখবে যখন শুনানি চলছে ঠিক সেই সময়তে সুপ্রিম কোর্ট থেকে রীতিমতো রাজ্য সরকারকে ভৎসনা করা হচ্ছে, এবং এটাও বলা হচ্ছে তাদের 30 বছরের কেরিয়ারে এরকম কখনো তিনি দেখেননি যেখানে রাজ্য সরকার এইভাবে ডিফেন্ড করছেন।
একদমই তাই। দেখো এখানে আমি বলবো যে যেহেতু বিষয়টি কিন্তু এখন আরজিকর বা পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ নেই, ইতিমধ্যে এই ঘটনা কিন্তু আরজিকর হসপিটালে এই ঘটনা কিন্তু আন্তর্জাতিক রূপ পেয়েছে। কারণ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যখন প্রশ্ন তোলা হচ্ছে যে ভারতবর্ষের আইন শৃঙ্খলা কেমন, ফলে সেই কারণে কিন্তু নড়ে চড়ে বসতে হয় সুপ্রিম কোর্টে। আর সেই কারণে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কিন্তু নিজে থেকেই স্বেচ্ছায় মামলাটি গ্রহণ করেন এবং আজ ছিলেন সঞ্জীব পারদিওয়ালা ছিলেন, মনোজ মিশ্র ছিলেন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের যে 3 বেঞ্চে যে ডিভিশন বেঞ্চ 3 প্রধান বিচারপতির, সেখানে কিন্তু এই বিষয়টি কিন্তু অত্যন্ত উদ্বেগের সাথে দেখা হয় এবং তীব্র ভর্ৎসনা করা হয় রাজ্য সরকারকে, পাশাপাশি রাজ্যের পুলিশ প্রশাসনকে। তখন তুমি জানো যে ডিজি যে মামলাটি ঘটেছিল আরজিকর কাণ্ডে, সেখানে যেমন ডিজির একটা সময়সীমা, পাশাপাশি এফআইআরের ময়নাতদন্ত, এই যে সময়ের মধ্যে যেন একটা যে বিশাল বিশাল ফারাক দেখা যায়। কোথাও যেন মনে হচ্ছে হয়তো ইভিডেন্স বা ইভিডেন্স লোপাট করার একটা চেষ্টা, এই কথাই কিন্তু বারবার বলা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের পক্ষ থেকে। আবার আরও একটা বলবো যে আজ কিন্তু বিচারপতি স্পষ্ট করেছেন যে তাদের বিচার 30 বছর অভিজ্ঞতায় এইরকম অভিজ্ঞতা তাদের কখনো হয়নি যে পুলিশ প্রশাসন এইরকম একটা ভূমিকা পালন করে, যেখানে তোমার এফআইআরের সময়সীমা যেখানে হচ্ছে 10টা, ডিজির যে সময়সীমা দেখানো যে 10টা, পাশে এফআইআর হচ্ছে রাত্রি 11:30টায়। ফলে এই যে সময়টা, এই ব্যবধানটা এতটা কেন? এই জায়গাটায় তো প্রশ্ন উঠছে যে সিবিআই এর তদন্তে একরকম রিপোর্ট, রাজ্য পুলিশের তদন্তে একরকম রিপোর্ট এবং অন্য জায়গাতে রাজ্য সরকারের পক্ষ থেকে এসআইটিও গঠন করা হয়েছে। আমার ঠিক এই জায়গাতে একটা প্রশ্ন থাকবে, অনুব্রত মণ্ডলের কথা আমার মনে পড়ছে, শিব ঠাকুর মণ্ডলের কথা মনে পড়ছে, আর ঠিক একই রকমভাবে এই সময়ে প্রেক্ষাপটে এসআইটির কথা মনে পড়ছে এবং সর্বসাকুল্যে একটা কি অন্যরকম ছবি দেখা যাচ্ছে এই রাজ্যের ক্ষেত্রে। দেখো ছবি তো অনেক রকম তৈরি হয়েছে, কিন্তু শেষ কোথায় দাঁড়াবে সেটা তো ভবিষ্যৎ বলবে। কিন্তু তুমি যে কথাটা বললে অনুব্রত মণ্ডল, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো অনুব্রত মণ্ডলকে যখন ইডি গ্রেপ্তার করে এবং তাকে যখন তিহারে নিয়ে যাওয়ার যখন প্রস্তুতি শুরু হয়, সে সময় কিন্তু হঠাৎ করে উদয় হয়েছিল শিব ঠাকুর মণ্ডল এবং তিনি কিন্তু একটি মামলা করেন, যার ভিত্তিতে কিন্তু বীরভূম পুলিশ অনুব্রত মণ্ডলকে আসানসোল জেল থেকে নিয়ে চলে আসে বীরভূমে, যার ফলে কিন্তু তোমার কাছে আসছে এই মুহূর্তে একটি বড় বিগ আপডেট এসছে, বড় খবর রয়েছে ট্রাইটি বাংলার হাতে। সন্দীপ ঘোষকে নিয়ে আদালতে সিবিআই, 4 চিকিৎসককে আনা হলো আদালতে। ঘটনার দিন রাতে তিলোত্তমার সঙ্গে ডিনার করেন 4 জন। শিয়ালদা আদালতে নিয়ে যাওয়া হয়েছে সন্দীপকে। সন্দীপের গোপন জবানবন্দি নেওয়া হতে পারে, এই মুহূর্তের বড় খবর ট্রাইটি বাংলার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। 4 চিকিৎসককে আনা হলো আদালতে, সন্দীপ ঘোষকে নিয়ে আদালতে সিবিআই। ঘটনার দিন রাতে তিলোত্তমার সঙ্গে ডিনার করেন 4 জন। শিয়ালদা আদালতে নিয়ে যাওয়া হয়েছে সন্দীপকে। সন্দীপের গোপন জবানবন্দি নেওয়া হতে পারে, সাক্ষী হিসেবে জবানবন্দি 4 জনের। সূত্র মারফত জানা যাচ্ছে আদালত চত্বরে মোতায়েন প্রচুর পুলিশ বাহিনী। পলিগ্রাফ পরীক্ষা হতে পারে সন্দীপ ঘোষের, এই মুহূর্তের বিগ আপডেট। পলিগ্রাফ পরীক্ষা হতে পারে সন্দীপ ঘোষের, যা নিয়ে এতদিন ধরে জল্পনা চলছিল এবং সুপ্রিম কোর্টও এই বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল। আজ রাজ্য সরকারকে জিজ্ঞেস করে সুপ্রিম কোর্ট থেকেও কেওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ থেকে স্পষ্টত ভাষা জানার চেষ্টা করা হয়েছিল পলিগ্রাফ টেস্ট এখনও কেন হচ্ছে না। সেই দিক থেকে পলিগ্রাফ পরীক্ষা হতে পারে সন্দীপ ঘোষের। 4 চিকিৎসকের পলিগ্রাফ পরীক্ষার সম্ভাবনা, আদালতে আবেদন জানিয়েছেন সিবিআই। একেবারে যে বড় খবরের দিকে নজর রয়েছে টাইপি বাংলার পর্দায়। আমি ছিলাম, আমার সঙ্গে আমার সহকর্মী ছিল সত্যজিৎ পাল। সত্যজিতের কাছে আবারও চলে যাবো। সত্যজিৎ দা, একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, পলিগ্রাফ টেস্ট, যে বিষয় নিয়ে একেবারে রাজ্য রাজনীতির মহলে এখন একেবারে আলোচনার বিষয় পলিগ্রাফ, আর ঠিক সেই জায়গাতে পলিগ্রাফ পরীক্ষা হতে পারে সন্দীপ ঘোষের। সিবিআই কিন্তু এরকম আবেদন নিয়েই শিয়ালদা আদালতে গেছে, এমনকি সন্দীপ ঘোষের সঙ্গে নিয়ে। পাশাপাশি দেখো আরও 4 ডাক্তার, আরজিকর হসপিটাল 4 ডাক্তার যারা নির্যাতিতা চিকিৎসকের সঙ্গে কিন্তু একসঙ্গে ডিনার করেছিলেন। ফলে একটা কিন্তু বড় প্রশ্ন উঠে আসছে যে তারা যে একসঙ্গে ডিনার করেছিলেন, তবে তাকে ফেলে গেলেই বা কেন। ফলে এইখানে যে পলিগ্রাফ টেস্টে যে দাবি সিবিআই করেছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তো এই পলিগ্রাফ টেস্ট থেকে কোনো তথ্য উঠে আসতে পারে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে সিবিআই কিন্তু একটা পদক্ষেপটা নিয়েছে। পাশাপাশি তুমি জানো একদম আদালত রীতিমতো আদালতকে জানিয়ে, এমন নয় যে আদালতকে বাইরে রেখে, আদালতকে জানিয়েই কিন্তু পলিগ্রাফ টেস্ট করতে চলেছে। একদিকে যেমন সন্দীপ বিশ্বাস, সন্দীপ ঘোষ, পাশাপাশি আরও 4 চিকিৎসক যারা নির্যাতিতা চিকিৎসকের সঙ্গে ডিনার করেছিলেন। ফলে আজকের এই পলিগ্রাফ টেস্ট থেকে কিন্তু অনেক কিছু উঠে আসার সম্ভাবনা রয়েছে। অঞ্জন,
একেবারেই সত্যজিৎ দা, আরও একটা বিষয় যেটা তোমার কাছ থেকে জানার চেষ্টা করব, এই ধর্ষণ কাণ্ড এবং মার্ডার, এই যাবতীয় বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে টুইট করে আজ বললেন যে 10 দিনের মধ্যে 900-রও অধিক নাকি এইরকম রেপ কেস হয়েছে, এবং সঙ্গে সঙ্গে তিনি কড়া বিলের কথা বলছেন। একদিকে যখন বিজেপি বিক্ষোভ প্রদর্শন করছেন, সুপ্রিম কোর্ট যখন রাজ্য সরকারকে ভৎসনা করছেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 14 দিনের মাথায়, আমি যেটা বলি যে 13 দিন বলা হয় যে সনাতন ধর্ম অনুসারে 13 দিনের সাধ্য বা শান্তির সৃষ্টি হয়, কিন্তু তিলোত্তমাকে শান্তি পেল, 13 দিন পরেও তো শান্তির বাণী শোনা যাচ্ছে না রাজ্য সরকারের পক্ষ থেকে। একদমই দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে মন্তব্য করেছেন, এর আগে তোমাকে পুরনো কথাটা আমি মনে করে দিই। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সরাসরি এনকাউন্টারের দাবি তুলেছিলেন। বিশেষ করে কলকাতা পুলিশ যখন সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে, ঠিক তার পরপরই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এনকাউন্টারের কথা তুলেছিলেন। ফলে তার এই যে দাবি, আজকে যে দাবি তুলেছেন যে নতুন বিল আনা প্রয়োজন এই ধর্ষণ নিয়ে, তার কারণ তুমি জানো শুধু আরজিকর নয়, দেশের বিভিন্ন প্রান্তে প্রায়ই কিন্তু এই ধর্ষণের ছবি সামনে আসছে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ যে দাবি তুলেছেন, এই দাবি কিন্তু জনগণের। সুতরাং এই বিল নিয়ে কিন্তু কেন্দ্র সরকারকেও কিন্তু ভাবা প্রয়োজন। অঞ্জন, একেবারে সত্যজিৎ দা, যে অনেক ধন্যবাদ তোমাকে এতটা ডিটেলসে বলার জন্য। যে কথা সত্যজিৎ দা বলছে, মূলত একেবারে রাজ্য রাজনীতির ক্ষেত্রে বিল একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তার কারণ সমাজ মাধ্যমে যাবতীয় বিষয় কিন্তু নির্ভর করে বিলের ওপরে, আইন প্রণয়নের ওপরে। আর ঠিক সেই জায়গাতে যদি কোনো জায়গায় খামতি থেকে যায়, ত্রুটি বিচ্যুতি থেকে যায়, তাহলে প্রশ্ন ওঠে নানান রকম। আর ঠিক সেই প্রশ্ন একেবারে মুখ্যম জায়গায় চাল দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিনে, একদম 12 ঘন্টা পরেই যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যদি খুব স্মৃতিভ্রষ্ট না হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি একেবারে আরজিকরের সামনে থেকে প্রেস কনফারেন্সের মতো করে সমস্ত সংবাদ মাধ্যমের কর্মীদের এবং সমাজ মাধ্যমে সরাসরি বলে বসলেন যে এইসব রেপিস্টদের একেবারে এনকাউন্টার করে দেওয়া উচিত। স্ট্রং একেবারে মেসেজ দিয়েছিলেন, ভার্ডিক্ট দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ঠিক সেই জায়গাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্যের পরে সমস্ত সমাজ মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে একেবারে সবাই ভালো দৃষ্টিতে দেখছিলেন যে একজন সরকারের সেকেন্ড ইন কমান্ড, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, সে এই কথা বলছে, তার মানে কোনো এক জায়গাতে রাজ্যের প্রতি একটা ভালো দৃষ্টান্ত স্থাপন হতে পারে তার এই কথা অনুসারে। কিন্তু সেই জায়গাতে 14 দিন হয়ে যাচ্ছে, আর 14 দিন পুরোপুরি হতে যাচ্ছে একেবারে 9ই আগস্ট থেকে যদি আমরা ধরি 22শে আগস্ট অবধি, এখনো পর্যন্ত যে তদন্ত উঠে আসছে, এখনো সঞ্জয় রায় সেই অভিযুক্ত, তারপরে বা তার আগে এখনো পর্যন্ত কোনো অভিযুক্তের নাম নেই। এবং সবথেকে সর্বসাকুল্যে যে কথা বারবার ওঠাচ্ছে, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে, বিক্ষোভকারী প্রত্যেকটি আন্দোলনকারী প্রত্যেকটি মানুষ এই বিষয়ে প্রশ্ন তুলছে যে এটিকে সত্যিই ধর্ষণ নাকি গণধর্ষণ? একজন মানুষের পক্ষে এইভাবে এত নৃশংসতার সঙ্গে কাউকে ধর্ষণ এবং খুন করা যায়? এবং 45 মিনিটের কথা আপনারা সবাই জানেন, একেবারে মাঝরাতে যে গল্প, যে কথা, একেবারে 9ই আগস্ট থেকে 10ই আগস্টে সকালবেলাতে সবাই জানতে পারছে, 45 মিনিটের মধ্যে এতগুলো কর্মকাণ্ড ঘটলো। সঞ্জয় রায় লিফটে করে সরাসরি চলে গেলেন একেবারে সেমিনার রুমে। একজন মহিলা, তিনি রেস্ট নেওয়ার জন্য 36 ঘন্টা ডিউটি করবার পরে তিনি রেস্ট নেওয়ার জন্য সেমিনার রুমে বসছেন, আর ঠিক শুয়ে রয়েছেন, ঘুমোচ্ছেন। আর ঠিক সেই সময় তার সঙ্গে এরকম অঘটন ঘটে যাবে। এবং তার মা বাবাকে সে বারবার ফোনও করেছিল, মা বাবার সঙ্গে কথাও বলেছিলেন তার আগে, এবং তারপরে সে রেস্ট নিতে গিয়েছিলেন। এবং তারপরেও যে ছবিটা আজ ধরা পড়ছে বাংলার বুকে, বাংলার যে ছবি ধরা পড়ছে, তা অত্যন্ত দুঃখজনক যে এখনো পর্যন্ত সত্যি যদি সঞ্জয় রায়ও শুধুমাত্র অভিযুক্ত হয়ে থাকে, তাহলে সঞ্জয় রায়ের এক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে সমস্ত গণমাধ্যম এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন মানুষরা, সব কিছু ঊর্ধ্বে উঠে গিয়ে, রাজনৈতিক প্রেক্ষাপটের ঊর্ধ্বে উঠে গিয়ে। আমার সঙ্গে রয়েছে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, এই মুহূর্তে রয়েছে আমার সঙ্গে আমার প্রতিনিধি সরাসরি ফোন কলে তোতন মাখাল। তোতনের সঙ্গে কথা বলবো। তোতন, একটা বিষয় অত্যন্ত পরিষ্কার হওয়ার চেষ্টা করছে সমস্ত গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষ, 14 দিন পেরিয়ে যাচ্ছে, 13 দিনে শ্রাদ্ধ শান্তি হয়ে যায় সনাতন ধর্মে, এবং শান্তি তিলোত্তমা এখনো পর্যন্ত পেল না, 14 দিন পেরিয়ে গেল। একেবারে তুমি যেমনটা বললে, সন্দীপ রায় শুধুমাত্র তিনি বলির পাঁঠা হতে পারে বলে মনে করছেন সিবিআই। কারণ সন্দীপ ঘোষের যে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ, তার পলিগ্রাফ টেস্টের জন্য শিয়ালদহ আদালতে আবেদন করেছিল সিবিআই আধিকারিকরা, এবং তার সাথে 4 ডাক্তারি পড়ুয়া। সেই আবেদন মঞ্জুর করেছে শিয়ালদহ আদালত, এবং ইতিমধ্যেই সন্দীপ ঘোষকে শিয়ালদহ আদালতে নিয়ে যাওয়া হয়েছে। আজকেই সম্ভবত তার পলিগ্রাফ টেস্ট হতে পারে, এবং 4 ডাক্তারি পড়ুয়া তারা ওই ঘটনার দিন রাতে তিলোত্তমার সাথে ডিনার করেছিল, এবং পরক্ষণে তাদের যখন
সিবিআই ঘটনার তদন্ত ভার নেয়, তাদের জিজ্ঞাসা করা হয়েছিল কিন্তু তারা কোনো কিছুই জানে না বলে জানিয়েছিলেন। এমনটা হতে পারে না মনে করছেন সিবিআই আধিকারিক। সেই জন্য এই 4 ডাক্তারি পড়ুয়া সহ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করা অত্যন্ত জরুরি বলে মনে করেছিল সিবিআই আধিকারিকরা। সেই কারণে শিয়ালদহ আদালতে আবেদন জানিয়েছিলেন তাদের পলিগ্রাফ টেস্টের জন্য। ইতিমধ্যেই সেই পলিগ্রাফ টেস্টের অনুমতি পেয়েছে সিবিআই। সেই জন্য বলা যেতে পারে বিপাকে পড়তে চলেছে সন্দীপ ঘোষ, কারণ এতে অনেক কিছু ঘটনা বেরিয়ে আসতে পারে। কারণ আর্থিক তছরূপে যেরকম অভিযোগ উঠে আসছে, সেরকম হাসপাতালের মধ্যে দেহ ব্যবসাও চালাতো সন্দীপ ঘোষ বলে এমনটাই সূত্র মারফত আমরা জানতে পারছি যে সন্দীপ ঘোষের নেতৃত্বে, যিনি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, তার নেতৃত্বে দেহ ব্যবসাও হয়তো চলতো, এমনটা সূত্র মারফত জানতে পারছি। সাংঘাতিক অভিযোগ, ঠিকই বলেছো, সাংঘাতিক অভিযোগ। সেই কারণে সিবিআই তড়িঘড়ি পলিগ্রাফ টেস্ট করে সমস্ত কিছু জানার চেষ্টা করছে, যাতে যত দ্রুত সম্ভব এই তদন্ত শেষ করা যায় এবং প্রকৃত দোষীকে সাজা দেওয়া যায়। সেই দোষীর সাজার জন্যই সারা ভারত এবং দেশের বাইরেও প্রতিবাদ উঠেছে। আজকে যেমন বিজেপির তরফ থেকে স্বাস্থ্য ভবন অভিযান করেছিল, যাতে প্রকৃত দোষী সাজা পায়। অঞ্জন, একেবারে নতুন যে পলিগ্রাফ টেস্ট করা হবে, সেই পলিগ্রাফ টেস্টের কোনো ডেট এখনো পর্যন্ত দেওয়া হয়েছে যে কতদিন পরে করা হবে বা কিছু সেই বিষয়ে? দেখো, এখনো পর্যন্ত নির্ধারিত কোনো তারিখ দেওয়া হয়নি। শুধুমাত্র আদালত সেই আবেদনটি মঞ্জুর করেছে, সেই কারণেই তাকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে এবং আদালত সমস্ত কিছু বিচার বিবেচনা করে একটি নির্ধারিত তারিখ দেবে। যেহেতু এইটি একটি মেডিকেল প্রসেস, সেই জন্য কোন হাসপাতাল বা কোথাও কোন জায়গায় এই টেস্টটি করা হবে সেখানে নিয়ে যাওয়া হবে এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হবে। আজ শিয়ালদহ আদালত চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যেখানে সন্দীপ ঘোষকে নিয়ে আসা হয়েছে। এবং যে হাসপাতালে, যেমন আমরা এর আগে তোমাকে জানিয়ে রাখি, কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল নেওয়া হয়েছিল জোকাই এসআই হাসপাতালে, সেখানে বহু সংখ্যক কলকাতা পুলিশ এবং তার থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মজুত করা হয়েছিল। টাল বাহানার পরে রাত্রি 2টোর সময় ভয়েস স্যাম্পল নেওয়া হয়েছিল। তেমনি সন্দীপ ঘোষ, যিনি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, তারও পলিগ্রাফ টেস্ট কোথায় করা হবে, যেহেতু কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে, কেন্দ্রীয় কোনো হাসপাতালে তার পলিগ্রাফ টেস্ট করাবে। সেখানে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতের নিয়ম মেনেই এই পলিগ্রাফ টেস্টটি করা হবে। একেবারে নতুন আরো একটা বিষয় যদি জানার চেষ্টা করব, 1-2 দিন নয়, দফায় দফায় শুক্রবার থেকে শুরু করে এখনো পর্যন্ত প্রায় 7 দিন ধরে দফায় দফায় ইন্টারোগেট করা হচ্ছে সন্দীপ ঘোষকে। সন্দীপ ঘোষের কাছ থেকে কোনো রকম কোনো বয়ান পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত? একেবারে দেখো, কখনো 37 ঘন্টা, কখনো 12 ঘন্টা। শুক্রবার থেকে আজ 7বার প্রত্যেক দিনই তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু সিবিআই এর হাতে কি সূত্র এসেছে বা তারা কোন প্রশ্নের জবাব এখনো পর্যন্ত পায়নি। প্রত্যেক দিন তাকে ডেকে একই প্রশ্ন কি বারবার করছে, এমনটাও সাধারণ মানুষের প্রশ্ন। যেহেতু যাকে অভিযুক্ত বলে মনে করছে সেই কলেজ পড়ুয়ারা, যার পড়ুয়া ডাক্তারে একাংশ মনে করছে সন্দীপ ঘোষের নেতৃত্বেই এই ঘটনা ঘটেছে, তাহলে সিবিআই কেন তাকে বারবার ডাকছে এবং জিজ্ঞাসাবাদ করছে? তাহলে তাদের তদন্ত কি কোথাও খামতি রয়ে গেছে বা সেই তদন্তর যে প্রসেসটা সেটা কি সঠিক নয়? কারণ সন্দীপ ঘোষকে যেহেতু ডাক্তারের পড়ুয়ারা একাংশ অভিযুক্ত মনে করছে, তার নেতৃত্বেই সমস্ত ঘটনা ঘটেছে এবং হাসপাতালের মধ্যে অনেক কিছু অনৈতিক কাজ হতো, যে যার জন্য সন্দীপ ঘোষকে তারা অভিযুক্ত করছে। কিন্তু পরপর 7 দিন, শুক্রবার থেকে আজকে বৃহস্পতিবার, 7বার, কখনো যেমন বললাম 37 ঘন্টা, কখনো 12 ঘন্টা। তাহলে কোন প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করছে সিবিআই আধিকারিকরা? পলিগ্রাফ টেস্টের পরে কি সেই সমস্ত প্রশ্ন পরিষ্কার হয়ে যাবে সিবিআই এর জন্য? তারপরে কি তাকে গ্রেফতার করা হবে? একেবারে অনেক ধন্যবাদ দুটো এতটা ডিটেলসে বলার জন্য। যে কথা বারবার উঠে আসছে, যে শব্দবন্ধ বারবার করে ব্যবহার হচ্ছে, পলিগ্রাফ টেস্ট আদতে কি একটু আপনাদের সংক্ষেপে জানিয়ে রাখি। পলিগ্রাফ টেস্ট বা লাই ডিটেক্টর পরীক্ষা হলো সন্দেহ ভাবনের কথাটা কতটা সত্যি বা মিথ্যে তার একটা প্রসেস। একটি টেস্টে 4 থেকে 6টি সেন্সার ব্যবহার করা হয়।
সেন্সর ব্যবহার করছি, টেস্টে চাষি টেস্টের সেন্সর ব্যবহার করা হয়। সেন্সর ব্যবহার পরীক্ষা নেওয়ার জন্য একটি মেশিন যেটা রাখা হয়, যেটা ব্যবহার করা হয় এবং সেখানে এই সেন্সর থেকে একাধিক সংকেত কাগজের একটি স্লিপে গ্রাফ আকারে রেকর্ড করা হয় এবং ঠিক সেই জায়গাতে শ্বাসের হার এবং তার পরিবর্তন, রক্তচাপ এবং ঘামের পরিমাণ এগুলোও দেখা হয়। হাত এবং পায়ে লাগানো সেন্সর থেকে আসা সংকেতগুলির মাধ্যমে এগুলোকে দেখা হয়। রক্তচাপ ঠিক আছে কিনা তা দেখার জন্য আলাদা একটি মনিটরও থাকে। কেউ মিথ্যে বলতে চাইলে তার শরীরে নানা পরিবর্তন আসে এবং সেগুলোই ধরা পড়ে এই পরীক্ষার মাধ্যমে। অন্যদিকে আঙুলে এবং হাতের তালুতে তড়িৎ প্রবাহের পরিবর্তন লক্ষ্য করবার জন্য এই পরীক্ষায় দুটি নল বুক এবং পাকস্থলীর আশেপাশে যুক্ত করা হয়। সেগুলি থেকেও নানা ধরনের সংকেত যায় যন্ত্রে, আর এগুলি থেকে বোঝা যায় সন্দেহভাজন সত্যি বলছেন নাকি মিথ্যে। অন্যদিকে প্রথমে 3 বা 4টি সহজ প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, এরপর ধীরে ধীরে প্রশ্ন কঠিন হতে থাকে। কোন প্রশ্ন শুনে যার উপর পরীক্ষাটি চালানো হচ্ছে তার শরীরে কী কী লক্ষণ দেখা যাচ্ছে তার উপর নির্ভর করে পরীক্ষার ফল জানানো হয়। অন্যদিকে এবার প্রশ্ন উঠছে এই পরীক্ষা কতটা নির্ভরযোগ্য, এটাও জানা অত্যন্ত দরকারি। বিশেষজ্ঞরা বলেন মিথ্যে বলার ফলে মানসিক চাপ বেড়ে যায়, সেই স্ট্রেস ধরা পড়ে ওই গ্রাফে। যদিও অনেকেই মনে করেন প্রশ্নের ওপরই এই টেস্টের নির্ভুলতা অনেকটাই নির্ভরশীল। সব মিলিয়ে 80% থেকে 90% ক্ষেত্রে নির্ভুল উত্তর পাওয়া যেতে পারে, এমনটাই জানা যাচ্ছে, এমনটাই মত অনেকের। অন্যদিকে তবে বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে যে অপরাধীরা নানাভাবে এই পরীক্ষা পাশ করে যেতে পারেন। বেশ কিছু সিনেমাও হয়েছে এর ওপরে, আপনারা জানেন। এবং হালের এক বলিউড ছবিতেও আপনারা দেখেছেন হয়তো, কাহিনীর কেন্দ্রীয় চরিত্রে থাকা মহিলা অপরাধী হওয়া সত্ত্বেও বেঁচে গিয়েছে পরীক্ষায় ধরা পড়া থেকে। অর্থাৎ কোনো এক জায়গাতে সাইকোলজিক্যাল গেম চলে। পলিগ্রাফ টেস্ট ওয়ান কাইন্ড অফ সাইকোলজিক্যাল টেস্ট, যে আপনার দেহে কতটা কি পরিবর্তন হচ্ছে, আপনি মিথ্যে বলছেন না সত্যি বলছেন। আবার এমনও উদাহরণ রয়েছে যেখানে দেখা গিয়েছে এই পরীক্ষায় যাকে অপরাধী বলে চিহ্নিত করা হয়েছে তিনি আসলে নির্দোষ। অর্থাৎ এই পলিগ্রাফ টেস্ট কতটা নির্ভরযোগ্য সেটাও কিন্তু একটা বড়সড় প্রশ্ন। আবার এমনও উদাহরণ রয়েছে যেখানে দেখা গিয়েছে এই পরীক্ষায় যাকে অপরাধী বলে চিহ্নিত করা হয়েছে তিনি আসলে নির্দোষ। এই শব্দটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং সেই জায়গাতে পলিগ্রাফ টেস্ট কতটা নির্ভরশীল এটা নিয়েও কিন্তু বড়সড় প্রশ্ন আসতে পারে। আর এই যাবতীয় বিষয় নিয়ে, এটি সত্যতা নিয়ে সন্দেহ করে অনেকেই। এখনো পর্যন্ত তদন্তের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। এই পরীক্ষার ফলকে একেবারে নির্ভুল বলে কিন্তু গ্রাহ্য করা যায় না। আর ঠিক সেই জায়গাতে পলিগ্রাফ টেস্ট করছে সিবিআই। এখন এই মুহূর্তে নির্দেশ পেয়ে গিয়েছেন সিবিআই যে তার পলিগ্রাফ টেস্ট হতে পারে কার, সন্দীপ ঘোষের। এবং এই সন্দীপ ঘোষ তিনি একদিন দুদিন নয়, দফায় দফায় 7 দিন ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছে সন্দীপ ঘোষকে। ঠিক কী প্রশ্ন শুনছেন, কী প্রশ্নের উত্তর দিচ্ছেন সন্দীপ ঘোষ এখনও অধরা। সিবিআই এখনও তদন্ত করছেন। বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় তারা যাচ্ছেন, কখনো নিজেদের তার বাবার সঙ্গে কথা বলতে যাচ্ছেন, কখনো বা সেমিনার হলে গিয়ে 3D সেন্সার ব্যবহার করছেন এবং সেখানে 3D স্ক্যানিংয়ের মাধ্যমে সিবিআই তদন্ত করে দেখতে চাইছেন যে সেমিনার হলে সেই দিন আদতে কী কী ঘটনা ঘটেছে। সিবিআই বারবার যেটা দাবি করছে যে বিভিন্ন রকম ক্ষেত্রে সমস্যা হচ্ছে, তথ্য প্রমাণ লোপাটের কথাও বলা হচ্ছে সিবিআই এর তরফ থেকে, এমনটাই অভিযোগ বিজেপির। লোকেশ চট্টোপাধ্যায় এই কথা বলছিলেন। আজ যে ছবিটা আপনাদের সামনে রাখছিলাম, একেবারে বিজেপির বিক্ষোভ মিছিল থেকে সরাসরি কেন্দ্রের একেবারে রাজ্য সরকারকে ডিরেক্ট আক্রমণ, সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আক্রমণ শানাচ্ছেন দিলীপ ঘোষ থেকে শুরু করে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী তো বলেই বসছেন, প্রিজেন্ট ভ্যানে বসে থেকে দফায় দফায় স্লোগান দিচ্ছেন। এবং সর্বসাকুল্যে এই মুহূর্তে যে পরিস্থিতি বা যে ছবিটা দেখা যাচ্ছে বাংলায় তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। একজন মহিলা যিনি তার নিরাপত্তার কথা বলে, তাদের নিরাপত্তার দাবিতে দফায় দফায় বিভিন্ন মহিলার পরিবারেরা একত্রিত হয়েছেন শুধুমাত্র লড়াই করবার জন্য। এই লড়াই কোন দিকে অগ্রসর হয় নজর থাকছে আমাদের। আপনারা নজর রাখুন প্রায় টিভি বাংলায়। এরপর জেলার খবর অন দ্য স্পট দেখুন দিশার সঙ্গে।